Respected viewers, today we are going to discuss about the IAS 33 অর্থাৎ ইপিএস ক্যালকুলেশন নিয়ে প্রথম পার্ট করব। ইপিএস ক্যালকুলেশন করার জন্য একটা মৌলিক বিষয় হচ্ছে টু নো হাউ টু ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস। এটি যদিও খুব সহজ, অনেক প্রফেশনালরা আমরা এটা কাজটা করি রেগুলার, বাট যারা একাডেমিক সেশনে আছেন, আই মিন বিবিএ, এমবিএ এবং ইভেন সিএমএস, সিএ অথবা চার্টার সেক্রেটারি অথবা এসএসসি, সিমা যারা শুরু করছেন বা এই লেভেলে আছেন, তাদের জন্য অনেক সময় জিনিসটা একটু কনসেপ্ট অত ক্লিয়ার হয় না, অ্যাজ এটা থিওরিটিক্যাল আসপেক্টে বিভিন্ন বইয়ে ডিসকাশন করা আছে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলছি। আমি ধরে নিচ্ছি একটা কোম্পানি, যে কোম্পানির হচ্ছে যে শুরু করেছে বিজনেস লেটস সে 2020 সালে, তো সেই জানুয়ারির 1 তারিখে তারা 20,000 শেয়ার ইস্যু করলো। তো এটা ইস্যু করা হলো, কোনো সমস্যা নাই। পরে ঠিক আবার মার্চে যে হচ্ছে 30,000 শেয়ার ইস্যু করলো। আবার মেতে যে কোনো একটা কারণে যেটা কি রিপারচেজ করা হলো মার্কেট থেকে 18,000 শেয়ার, যেটাকে ট্রেজারি স্টক হিসেবে, এটা ট্রেজারি স্টক হিসেবে পারচেজ করা হলো। সো এটা একটা ইস্যু। সোল্ড করা হলো আবার জুলাইতে যে 12,000, এবং 2000 আগস্টে এসে 2000 আগস্টে এসে যেটা করা হলো 2020-এর, সেটি হচ্ছে স্টক স্প্লিট করা হলো, একটা থেকে দুটো স্প্লিট করা হলো। এবং পরবর্তীকালে সেপ্টেম্বরে আবার আসে 48,000 শেয়ার সোল্ড করা হলো, এবং ডিক্লেয়ার করা হলো ডিভিডেন্ড নভেম্বরে 10% ফর দ্য ইন্টারিম পিরিয়ড। এবং এরপরে কি করা হলো, ডিসেম্বরে 1 তারিখে এসে আরো 24,000 শেয়ার ইস্যু করা হলো। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা বলতে পারেন যে একটা অর্গানাইজেশনে এতগুলো অ্যাক্টিভিটিস কেন করলো? আসলে এত অ্যাক্টিভিটিস কোনো অর্গানাইজেশন সাধারণত করে না। আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, আপনাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই এক্সাম্পলটা এভাবে সাজিয়েছি। সো আমরা যদি দেখি তাহলে এটা একটা সোল্ড বা ইস্যু শেয়ার 1 তারিখে জানুয়ারির, মার্চে, মেতে আবার ট্রেজারি স্টক হিসেবে কিনে নেওয়া হলো, আবার জুলাইয়ে নতুন করে স্টক ইস্যু করা হলো। এটা একটা তিনটা অ্যাক্টিভিটিস, 3 ধরনের অ্যাক্টিভিটিস হলো এখানে, সেল এবং পারচেজ, 2 ধরনের অ্যাক্টিভিটিস। এরপর আসে স্প্লিট করা হলো, আবার সোল্ড করা হলো আগের মতো স্টক ডিভিডেন্ড, এবং ফাইনালি আবার শেয়ার ইস্যু করা হলো। সো কমপ্লেক্সিটি করার জন্য, আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বিষয়টাকে এভাবে সাজিয়েছি। সো যদি আমরা দেখি এখন, লেটস সে আপনি দেখেন যে আমরা কি করতে চাচ্ছি। সোল্ড করা হলো জানুয়ারি 1 তারিখে, সো এই 20,000 শেয়ার। এখন আপনি বলতে পারেন যে 20,000 শেয়ার সেল করা হলো জানুয়ারির 1 তারিখ, তার মানে হচ্ছে ফুল ইয়ার এটিকে আউটস্ট্যান্ডিং ছিল। মানে 2020 সালে যদি আমি কনসিডার করি, ফুল ইয়ার 12 মাসের ভিতর 12 মাসে এই শেয়ারটা আউটস্ট্যান্ডিং ছিল। তার মানে এই বছর শেষে যে প্রফিট হবে বা ডিভিডেন্ড হবে, স্পেশালি ইপিএস হবে, প্রফিট হবে, তার অংশ ক্লেম করতে পারবে এই 20,000-এর ফুল ইয়ার। এভাবেই কিন্তু ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটা আসছে, যে আসলে আমার পুরো বছর 12 মাস ধরে এই অর্গানাইজেশনের প্রফিটেবিলিটির একটা হকদার বা এই প্রফিটেবিলিটির পিছনে কন্ট্রিবিউশন আছে এই 20,000 শেয়ার। এ কারণে এই 20,000-এর কাছে আমি ফ্র্যাকশন রেখেছি। কি ফ্র্যাকশন? 12/12 মানে 1। এখন আপনি বলেন মার্চ যদি হয়, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস শেষ, তাহলে 10 মাস চলবে, অর্থাৎ মার্চ, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। এখন দেখেন এই 30,000 শেয়ার আমি এখানে কি করেছি, 10/12, অর্থাৎ ফ্র্যাকশন 12 মাসে 10 মাস। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, খুবই কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত আপাতত দেখেন। এরপরে কি হলো, ট্রেজারি স্টক বাইব্যাক করা হলো 18,000 শেয়ার। আচ্ছা, 18,000 শেয়ার এটি মেতে, মে মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস চলে গেছে। তাহলে 8 মাস রিমেইনিং পিরিয়ডের এটাকে আবার নতুন করে কিনে আনা হয়েছে। আর ট্রেজারি স্টক কেনা মানে হচ্ছে যে এটির উপরে আসলে ওন অর্গানাইজেশন নিজেই ওন করছে, ইট ইজ অর্গানাইজেশনস ওন শেয়ার, দ্যাটস সো এটি আসলে ট্রেজারি স্টক হিসেবে থাকে। সো আমরা এই সংখ্যাটা এখানে দেখলাম, এবং এটা ফ্র্যাকশন আসে 8/12 আমরা এখানে দেখতে পেলাম। সো এই বিষয়গুলো কিন্তু খুব সহজ, আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটি আসলে বেশ সহজ, এটি নিয়ে আসলে আমাদের ফার্দার কোনো ডিসকাশনের প্রয়োজন নেই। এখন দেখেন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, যেটি হচ্ছে আপনার জুলাই 1-এ। এটাও কোনো সমস্যা নেই, বিকজ সোল্ড করা হয়েছে কোন মাসে করা হলো, জুলাই মানে হচ্ছে আলটিমেটলি জানুয়ারি থেকে জুন পর্যন্ত হলো 6 মান্থ হয়েছে, 6 মানে হচ্ছে 6/12। সো এটিও কিন্তু কোনো আমার বড় ধরনের কোনো ইম্প্যাক্ট নেই, আমরা এটা দেখতে পারি, এটা ইজি এই পর্যন্ত। এবার দেখেন এসে আগস্টের 1, এখানে সুপ্রিয় দর্শক এবং আমার স্টুডেন্ট এবং যারা শুনেন, আমার প্রফেশনাল ফ্রেন্ডস এন্ড কলিগস, আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করছি। এই রোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ এখানে দেখেন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? স্প্লিট হচ্ছে, এই জায়গাটায় স্প্লিট হচ্ছে। কি স্প্লিট হচ্ছে?
1:2, মানে একটা শেয়ারকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। এখন যখন করা হচ্ছে এটির পরের কোনো ইফেক্ট থাকবে না, বাট শুরুর সব ইফেক্ট থাকবে। সেই কারণে আমরা স্টককে স্প্লিট করছি। স্প্লিট করার কারণে 1:2, মানে হচ্ছে যে সংখ্যায় যা থাক না কেন এর একটা 2 সংখ্যায় ফ্র্যাকশন চলে আসছে। তার মানে আগস্টের 1 তারিখে ডিক্লেয়ার করা হলো, তার আগে সমস্ত আউটস্ট্যান্ডিং শেয়ারের উপরে ইম্প্যাক্ট থাকবে মানে 2 টাইমস, এই জন্য 2 বসানো হয়েছে। সো এটা আমরা বুঝলাম। সো আমরা এই 2 এর ব্যাপারটা আমরা কিন্তু এখানে এখন বুঝতে পারলাম যে এটার কি ইম্প্যাক্ট আছে। আমরা এই যে 2 দিয়ে গুণ করা হলো, এটা কেন করা হলো, এটার ইম্প্যাক্টটা আমরা দেখতে পেলাম হচ্ছে স্টক স্প্লিটের একটা ইম্প্যাক্ট। ওকে ফাইন। এরপরে দেখেন আগস্টে সেপ্টেম্বর 1 তারিখে আবার নতুন করে শেয়ার সেল করা হয়েছে। সো এটা নরমালি আমরা জানি সেপ্টেম্বর 1 সোল্ড একই আপনার হচ্ছে যে 48,000। আচ্ছা এখন এখানে দেখেন সেপ্টেম্বর মানে হচ্ছে বাকি আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস বাকি আছে। সো আমরা কি করেছি এখানে 4/12 অর্থাৎ 0.33। সো সিম্পল, কিন্তু এখানে কিন্তু এই দেখেন 2 এর ইম্প্যাক্টটা নাই, 2 গুণের ইম্প্যাক্টটা এখানে নাই। সো এটা আমরা বুঝতে পারছি। এরপরে দেখেন আরেকটা ইন্টারেস্টিং, এবং আমি আবারও আপনাদের মনোযোগ আকর্ষণ করছি বিকজ এইখানে আবার আরেকটা ঘটনা ঘটছে। কি হয়েছে, 10% স্টক ডিভিডেন্ড করেছে। 10% স্টক ডিভিডেন্ড করার কারণে কি ঘটনা ঘটলো দেখেন, এইখানে এসে আমি আবার যদি ডিফারেন্ট লেভেলে আপনাদেরকে দেখাই যে এখানে কি ঘটনা ঘটলো। স্টক ডিভিডেন্ড দেয়া হলো 10%, ফলে এর আগের সমস্ত হিসাবগুলোকে 1.10 মানে হচ্ছে আপনার 10%, একটা শেয়ারের এগেইনস্টে স্টক ডিভিডেন্ড যে দেওয়া হয়েছে, স্টক ডিভিডেন্ডে একটা শেয়ার এগেইনস্টে 100টার এগেইনস্টে 10টা, তার মানে একটার এগেইনস্টে 0.10। সো আমি ফ্র্যাকশন আকারে গুণ সব জায়গায় 10% কে অ্যাডজাস্ট করে দিয়েছি। প্রিভিয়াস গুলো যেগুলো এখানে আপনার প্রিভিয়াস আছে এই সমস্ত গুলোকে আমরা কি করলাম, আমরা এখানে কিন্তু নতুন করে কি করলাম, আমরা এখানে আপনার স্টকের একটা ইম্প্যাক্ট দেখিয়ে দিলাম। যে এটা কি হলো, আমরা দেখতে পেলাম যে এখানে আমরা 1.10 দিয়ে আমরা এটাকে গুণ করে দিলাম। সো ফলে এই ফ্র্যাকশনটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেললাম। সো ইটস ফাইন। দেন আমরা ডিসেম্বর 1 তারিখে সোল্ড করলাম 24,000 শেয়ার। তাহলে ডিসেম্বর 1 তারিখে 24,000 মানে হচ্ছে 1/12, মানে হচ্ছে 12 ভাগের 1 ভাগ, 1 মাস মাত্র ছিল। সো এখানে আসলে এটার স্প্লিটেরও কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা ডিভিডেন্ডেরও কোনো ইম্প্যাক্ট পড়বে না বিকজ ডিভিডেন্ডের পরে এটার ঘটনা। সো সিম্পল যে আমরা দেখতে পেলাম যে এখানে আসলে 2000 হলো। সো এই সমস্তগুলো এইগুলো যোগ এবং একটা বিয়োগ আছে বিকজ এটা হচ্ছে বাই করা হচ্ছে ট্রেজারি স্টক। সো আউটস্ট্যান্ডিং শেয়ার আমরা যদি এই কলামটা দেখি তাহলে আমরা ইজিলি দেখতে পারি যে এই কলামটাই হচ্ছে মূলত আমার শেয়ারের আপনার ওয়েটেড অ্যাভারেজের নাম্বারটা কত। সো ইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পেলাম যে এখানে আসলে আমরা মোট সংখ্যার একটা সার্টেন অংশ অর্থাৎ 1,05,000 আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে কি ট্রেজারি স্টক। সেই ট্রেজারি স্টকটা কেন এখানে হলো, বিকজ এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের এই জায়গাটাতে এসে যদি আমরা দেখি যে ট্রেজারি স্টক করার কারণ কি, এটা কারণ হচ্ছে যে এই ট্রেজারি স্টক ইস্যু প্লাস স্প্লিট প্লাস ডিভিডেন্ড এই সমস্ত কিছুর কারণে কিন্তু আমরা ওয়েটেড অ্যাভারেজের একটা ইম্প্যাক্ট এখানে আমরা দেখতে পেলাম, এবং সেই সংখ্যা যোগ করে আমরা দেখতে পেলাম এখানে কি হলো যে আমরা এখানে দেখতে পেলাম যে সংখ্যাটা যে দাঁড়ালো ফাইনালি 1,05,400। অর্থাৎ এটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এই যে আমি বললাম এই সংখ্যাটাই হচ্ছে আপনার মূলত ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। সো আমরা দেখতে পেলাম যে এই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আমরা কিন্তু একটা সংখ্যা এখানে দেখতে পেলাম। এখন এটাই আমার এই সেশনের উদ্দেশ্য ছিল আপনাকে বলার, বাট সিম্পলিফাইড করার জন্য দেখানোর জন্য আমি আরো কিছু ইস্যু আছে আপনার এখানে ডাইলিউটেড ইপিএস কিরকম হয় এটা পরে আমরা বলবো। আপাতত দেখাই যে এখানে ধরলাম একটা কোম্পানির সেলস হয়েছে টোটাল অ্যামাউন্ট 5 লাখ টাকা, তার থেকে সিওজিএস কস্ট অফ গুডস ছিল 2.5 লাখ টাকা, তার মানে জিপি গ্রস প্রফিট হচ্ছে 2.5 লাখ টাকা। সো এইটা হচ্ছে আমাদের জিপি। হ্যাঁ জিপি। সো আমরা মনে হয় 2,60,000 করলে বেটার, তাহলে এই সংখ্যাটা আপনার কনফিউশন কম হবে। আমরা এটাকে 2,60,000 করে দিলাম। সো 2,60,000 করলে আমরা দেখলাম 2,40,000 হচ্ছে জিপি। সো এরপরে ওপেক্স বাদ দেওয়া হচ্ছে 70,000, তাহলে 1,70,000 টাকা আমরা পেলাম ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, 1,70,000 টাকা। পরবর্তীকালে আমরা হচ্ছে ইন্টারেস্ট এখান থেকে দেয়া লাগলো, ধরলাম লেটসে ব্যাংক রেটে আমার একটা ইন্টারেস্ট দিতে হলো, লেটসে 7% রেটে আমাকে ইন্টারেস্ট শেয়ার করতে হলো উইথ ব্যাংকস, এটা আমি পেলাম 14,000 টাকা। সো ইবিটি মানে আর্নিংস বিফোর ট্যাক্স আমি পেলাম 1,56,000 টাকা। আর ধরে নিলাম ওই কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট হচ্ছে 32.5%। সো এখানে আসলে প্রফিট চলে আসছে, সরি ট্যাক্স চলে আসছে, ট্যাক্স অ্যামাউন্ট ইজ বেসিকলি কত ট্যাক্স অ্যামাউন্ট আমাদের এখানে আসলো 50,000 টাকা, 50,700। সো নেট প্রফিট আমার কত দাঁড়ালো, নেট প্রফিট আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের নেট প্রফিট দাঁড়িয়েছে হচ্ছে
নেট প্রফিট দাঁড়ালো 1,05,300। সো 1,05,300 আমাদের হচ্ছে নেট প্রফিট দাঁড়ালো। সো আমরা 1,05,300 যেহেতু আমাদের এখানে নেট প্রফিট দাঁড়ালো, আমরা এটাকে একটু এক্সাম্পলটা চেঞ্জ করতে পারি। আমরা এখানে যদি করে দিতাম হচ্ছে 40, তাহলে জিপি 50% উপরে চলে যেত। আমি জাস্ট বোঝানোর জন্য যে ইপিএস এর ক্যালকুলেশনটা একটু আপনাদেরকে সিম্পলিফাই করার জন্য। সো এখানে যেটা আমরা দেখেছিলাম 5 লাখ টাকা সেল, সিওজিএস 2,40,000, জিপি 2,60,000। সেখান থেকে ওপেক্স আছে, টোটাল ওপেক্স। এখানে আমরা জানি যে ওপেক্স এর ভিতরে অ্যাডমিন থাকে, ফাইনাল অ্যাডমিন থাকে, অ্যাডমিন, সেলস মার্কেটিং, সেলস এবং মার্কেটিং থাকে, এমবিডি এবং হচ্ছে অ্যাডমিন থাকে। সো এই টোটাল এক্সপেন্ডিচার গুলো পেমেন্ট করার পরে আমাদের এখানে 70,000 টাকা পেমেন্ট করার পর 1,90,000 টাকা আসলে ইবিটি, অর্থাৎ আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তারপর হচ্ছে ইন্টারেস্ট গেল হচ্ছে 14,000 টাকা। তাহলে ইবিটি, ইন্টারেস্ট বিফোর ট্যাক্স হচ্ছে 1,76,000 টাকা। তার ভিতরে ট্যাক্স দিতে হলে কর্পোরেট ট্যাক্স 32.5% আকারে ধরলে এটার অ্যামাউন্টটা দাঁড়ালো 57,200। নেট প্রফিট যে ফাইনালি দাঁড়ালো হচ্ছে আপনার নেট প্রফিট ফিগারটা আমাদের দাঁড়ালো 1,18,000 টাকা। সো 1,18,800 টাকা হচ্ছে নেট প্রফিট। এর থেকে প্রেফার্ড ডিভিডেন্ড আমি ধরে নিলাম যে প্রেফার্ড ডিভিডেন্ড যারা হচ্ছে যে আমাদের প্রেফার্ড স্টক হোল্ডার আছে, তারা হচ্ছে যে এখানে তাদেরকে আলাদাভাবে ডিভিডেন্ড দিতে হয়, আমরা সবাই জানি। সো অনেক ক্ষেত্রে প্রেফার্ড স্টক কিন্তু কমন না, সব জায়গায় কিন্তু আমরা প্রেফার্ড স্টককে দেখতে পাই না। বাট আমরা এখানে কেন এটা রেখেছি, এটার কারণ হচ্ছে বোঝানোর জন্য যে আসলে আমাদের নেট প্রফিটের থেকে প্রেফার্ড স্টকদের আগে বাদ দিয়ে নিতে হয়। এরপরে আমরা যেটা পাই সেই অ্যামাউন্টটাকে আমরা বলি হচ্ছে কি বলি আমরা সেই অ্যামাউন্টটাকে প্রফিট এট অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রফিট অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন ইম্পর্টেন্ট হয়ে যায়? বিকজ আমরা এটাকেই কিন্তু ডিভাইড করি হচ্ছে আসলে মূলত আমরা এটাকেই ডিভাইড করি আমাদের হচ্ছে যে ইপিএস দিয়ে। তাহলে এই যে ইপিএস বের করার জন্য আমরা এটাকেই কমন ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার দিয়ে ভাগ দিই। সো আমরা এখানে প্রফিট অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার পেলাম হচ্ছে 1,18,800। এটাকে ভাগ যাবে হচ্ছে সিম্পল, আমি লিখে দিছি নেট প্রফিট। এই যে নেট প্রফিট অ্যাভেলেবল, নেট প্রফিট না আসলে নেট প্রফিট অ্যাভেলেবল ফর কি, ফর হচ্ছে কমন শেয়ার হোল্ডার। এই টাকাটা আমরা যখন পেয়ে গেলাম, নেট প্রফিট অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার, এইটা যখন পেয়ে গেলাম সেই অ্যামাউন্টটা 1,18,000, সেটাকে আমরা ভাগ দিচ্ছি ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার, যেটা আমরা বের করেছিলাম। সেই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আমরা এখানে এই কলাম ইনটু এই কলাম ভাগ দিলে আমরা দেখতে পেলাম যে আলটিমেটলি এটা দাঁড়াইছে ইপিএস হচ্ছে 1 টাকা 13 পয়সা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ক্যালকুলেশনটা বোঝানোর জন্যই আপনাদেরকে বুঝাচ্ছি। অনেকে কিন্তু কনফিউজন যে স্টক স্প্লিটের ইম্প্যাক্টটা হয় হচ্ছে মূলত যেখানে স্প্লিট তার আগের সমস্ত সংখ্যায়, আর ডিভিডেন্ডটা হয় সিমিলার, কিন্তু ডিভিডেন্ড যেহেতু এখানে দেওয়া হয়েছে সো তার আগে সমস্ত ডিভিডেন্ড ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু আফটার মানে ডিভিডেন্ড স্টক স্প্লিটের পরে আর কোনো ইম্প্যাক্ট নেক্সট এখানে দেওয়া হয়নি। সিমিলারলি ডিভিডেন্ডের পরে নতুন শেয়ার হয়েছে তাদেরকে কিন্তু এখানে কনসিডার করা হয়নি। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন, স্মল প্রেজেন্টেশন ফর টুডে। আই হোপ যে আপনাদের অনেক ক্লিয়ার লাগছে, বুঝতে পারছেন। তারপরেও যদি এটা বুঝতে অসুবিধা হয়, প্লিজ আস্ক এনি কোশ্চেন ইন মাই ইউটিউব চ্যানেল, ইন ফেসবুক পেজ, এন্ড আমি যেসব জায়গায় এই ভিডিও